যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যে বিজ্ঞপ্তি আকারে যে খবর এসেছে, এরকম একটা যে খবর আসতে পারে, সেটা আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি আগের দিনই আমরা যখন এই সংক্রান্ত ওনার যে সাংবাদিক সম্মেলন হবে 23শে জানুয়ারি এই সংক্রান্ত আমরা যে মানে প্রাসঙ্গিক প্রসঙ্গে আলোচনায় বসেছিলাম, তখন আমি প্রথমেই বলেছিলাম যে ভারতের মাটিকে কেন ব্যবহার করছে। ৭১-এ ভারত সরকার মুক্তিযুদ্ধের পাশে দাঁড়িয়েছিল, আওয়ামী লীগের পাশে কিন্তু দাঁড়ায়নি। আওয়ামী লীগ যুদ্ধ ছিল ওটা না, ওটা ছিল মুক্তিযুদ্ধ। বাংলাদেশের মুক্তিকামী মানুষের পাশে ভারত সরকার দাঁড়িয়েছিল। সেটাকে যারা ব্র্যান্ড হিসেবে ব্যবহার করা হয় তাদের অবশ্যই তারা প্রথম সারিতে ছিল আওয়ামী লীগ। সেটা নিয়ে যখন কেউ ব্র্যান্ডেড করে পণ্য করেছে, পাশে থাকার বার্তাটা যখন কেউ পণ্য করে ফেলে, তখন বাংলাদেশের মাটিতে কিন্তু একটা ভারত বিদ্বেষী মনোভাব শুরুর থেকেই রয়ে গেছে। আজকে পররাষ্ট্রনীতি, কূটনীতিতে বিশেষজ্ঞরা অনেক বেশি আমার থেকে ভালো বলবেন। কি নীতি নির্ধারণ, কি নির্দেশ আছে, কি বলা আছে, কি করা যাবে, কি করা যাবে না, এটা অনেক ভাস্ট বিষয় আছে। কিন্তু সেই জায়গা থেকে ভারত সরকার, প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশে গণবিক্ষোভের জেরে তিনি থাকলে অশান্তি বাড়তে পারে, প্লাস তার নিরাপত্তা, তিনি দিল্লিতে এসে অবস্থান করছে। ভারত সরকার পররাষ্ট্র নীতিতে, কূটনীতিতে বাংলাদেশের পাশে থাকার বার্তায় যেরকম ভাবে পাশে থেকেছে অতীতে, ঐতিহাসিক সম্পর্ক, শেখ হাসিনাকে এখানে থাকতে দিয়েছে। কিন্তু দেখো, নির্বাচনের প্রসঙ্গে ভারত সরকার এই মুহূর্তে, এই যে জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি, ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বেশ কয়েক পর্যায়ে কিন্তু একটা স্থিতিশীল, ইনক্লুসিভ, গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে একটা সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন ভারত দেখতে চায়, সেটা কিন্তু আগেই বার্তা দিয়েছিল। আজকে ভারতে অবস্থানরত প্রাক্তন প্রধানমন্ত্রী যেভাবে বলতে পারত আর যেভাবে উনি বলেছেন, এটা তো স্বাভাবিক। এই যে একটা বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে, এটা তো আমার একেবারে এটা আমি অবধারিত ছিল আমি তোমাকে তারা একটু সংশয় প্রকাশ করবে। একটু থামাবো। আজকে আনন্দবাজার পত্রিকাতেও কিন্তু সমানভাবে একটি খবরে ঠিক এরকম ভাবেই একটি আশঙ্কার কথা বলা হয়েছে। কি বলেছে আনন্দবাজার পত্রিকা আজকে? আনন্দবাজার পত্রিকার খবরে একটি কোট করছি, সেখানে বলা, পর্যবেক্ষণ কিন্তু পরমাশিস কোনো নির্দিষ্ট একটি সংবাদ বা খবর নয়, এটা একটা গভীর কূটনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবিও আজকে আনন্দবাজার পত্রিকায় দেখা গিয়েছে। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবরের কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে একই রকম ভাবে একটি প্রেস নোট ইস্যু হয়েছে, যা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। যেখানে বিদেশ মন্ত্রক বলছে, বিদেশ মন্ত্রক বলা মানেই ভারত সরকারের অবস্থানটা জানান দিয়ে দেওয়া। এবং আমাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালও বলেছেন বহুবার যে যখন ভারত সরকার এই জাতীয় স্ট্যান্ড নিচ্ছে, বাংলাদেশে একটা সঠিক নির্বাচন হোক, শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক, গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, যারাই ক্ষমতা থাকবে, ভারত পররাষ্ট্রনীতিতে, কূটনীতিতে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের থেকে প্রশ্নে যে স্ট্যান্ড পয়েন্টে ছিল সেই স্ট্যান্ড পয়েন্টেই থাকবে, এবং বিগত দিনের চেয়ে আরো সে সম্পর্ককে আরো সুদৃঢ় কিভাবে করা যায়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ভারতের মাটিতে অবস্থানরত ভারত সরকার তাকে নিরাপত্তা দিচ্ছে, সবকিছু দিচ্ছে, আর ভারত সরকার চাইছে বাংলাদেশের নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বাংলাদেশের মানুষের কাছে বলতে পারতেন, আওয়ামী লীগকে তো অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করেছে, আপনাদের হৃদয় থেকে তো নিষিদ্ধ হয়নি, আপনারা কি করবেন আপনারা করবেন। কিন্তু সহিংসতার কথা বলা মানে এটা তো একটা ন্যাচারালি হুমকি, আর স্বাভাবিকভাবেই কিন্তু ভারত সরকারের নাম জড়িয়ে যায়। কেন ভারত সরকারের তত্ত্বাবধানে তিনি রয়েছেন, কেন বিদেশ মন্ত্রক থেকে বলা হয়েছিল উনি ওনার ইচ্ছায় এসছেন, ওনার ইচ্ছায় যাবেন। এবারে তারা তাকে ফেরত চেয়েছে, সেটা বন্দি প্রত্যর্পণ চুক্তিতে কি নিয়ম আছে, বিশেষ কিছু আছে কিনা, সেটা তো অনেক বড় ব্যাপার, সেটা তো আলাদা আলাদা করে দেখা যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ভারতে বসে নির্বাচনের প্রসঙ্গে উনি যে কথা বলেছেন, সেটাতে তো আতঙ্ক বা একটা থ্রেটিং তারা যেটা অনুভব করেছে। এবং শুধু তাই না, সবচেয়ে যেটা বড় ব্যাপার, অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, দেখো বাংলাদেশের সব মানুষ তো আওয়ামী লীগ পন্থী নয়। বিএনপি আছে, এনসিপি আছে, আরো অন্যান্য রাজনৈতিক দল আছে, জামায়াত শিবির আছে, আমরা গণবিক্ষোভ দেখলাম। আশিস, আমি তোমার কথা থেকে আমার কাছে একটি খুবই সঙ্গতপূর্ণ একটি বিষয় মনে হয়েছে। দেখো, দিল্লির যে বক্তব্য বাংলাদেশ নিয়ে, সেখানে কোনো ধরনের সংশয় আমার কাছে নেই। উনি দিল্লি পরিষ্কারভাবে বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ, স্থিতিশীল বাংলাদেশ, এবং দিল্লি মনে করে যে সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন বাংলাদেশে
হোক। দিল্লি প্রত্যাশা, সব প্রত্যাশা তুমি জানো ভূ রাজনীতির ক্ষেত্রে প্রতিবেশী দেশের পক্ষ থেকে আমি সবকিছু চাইলাম আর সবকিছু পাবো, এমন কিন্তু কখনোই হয় না। আমি যদি ধরে নেই তর্কের খাতিরে, শেখ হাসিনার সময় ভারতের সবচেয়ে বন্ধু সরকার ছিল। যদিও শেখ হাসিনা অনেকবার ব্র্যান্ডিং করেছে, নির্বাচনের আগেও বলেছেন যে ভারতকে সব দিয়ে দিয়েছিলেন এবং এখন ভারত থেকে নেবার পালা। উনি ব্র্যান্ডিং করেছেন ভারতকে, যেভাবে যে প্লেটে সাজিয়ে বিক্রি করার ভারতকে করেছেন। কিন্তু ভারতের এই নীতি, এই যে বাংলাদেশে সুষ্ঠু স্বাভাবিক শান্তিপূর্ণ নির্বাচন চাইছে দিল্লি, আবার দিল্লির মাটিতেই হোক সেটা ভার্চুয়ালি, হোক সেটা রেকর্ডেড, কিন্তু সভানেত্রীর বক্তব্য রেকর্ডেড, কিন্তু বাকি যে মহল, আমাদের ভাষায় যে মহল তৈরি হয়েছিল, কয়েকজন বাংলাদেশ থেকে পালিয়ে আসা আওয়ামী লীগের প্রাক্তন ক্যাবিনেটের কয়েকজন মন্ত্রী, আমলা এবং একজন অভিনেত্রী একদম প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করলেন, বক্তব্য দিলেন। এই ব্যাপারটি কিভাবে তুমি দেখো যে পারস্পরিকভাবে সাংঘর্ষিক নয় কি? কারণ তুমিই বলছো, এবং আজকে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে প্রেস নোট আমরা দেখলাম যে বেরিয়েছে, সেখানে পরিষ্কার শান্তি, নিরাপত্তা, সহিংসতা, উস্কানিমূলক এই সমস্ত বাংলা বিশেষণ ব্যবহার করা হয়েছে এবং রীতিমতো এই বাংলাদেশের অভ্যন্তরে একটা অশান্তি তৈরি করার জন্য দিল্লির ভূমিকায় প্রশ্ন তুলেছেন। কারণ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো তো গণতান্ত্রিক বক্তব্য ছিল না, রাজনৈতিক বক্তব্যও ছিল না। আমি বলবো সেগুলো পুরোপুরি উস্কানিমূলক বক্তব্য। সেই উস্কানি আজকে যদি বাংলাদেশের অভ্যন্তরে, বাংলাদেশের মাটিতে, ঢাকার মাটিতে আমাদের শান্তি বিঘ্নিত করে এমন কোন নিষিদ্ধ ঘোষিত আমাদের যে সংস্থাগুলো, সংগঠনগুলো আছে, বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো আছে, সেই বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কোন নেতা, নেত্রী, কোন প্রেস মিট, সাংবাদিক বৈঠক ঢাকার মাটিতে, ঢাকা প্রেস ক্লাবে বসে যদি হতো, ভারতের ভূমিকা কি থাকতো বা ভারতের মিডিয়ার ভূমিকা কি থাকতো? ভারতে বসে যারা রোজকার ভারত বাংলাদেশের সম্পর্ককে মেলাইন করছে, এক চোখে দেখেই বাংলাদেশকে নানা রকম ভাবে হেয় প্রতিপন্ন করছেন এক শ্রেণীর সাংবাদিকরা, তারা কি করতেন? স্বাভাবিকভাবেই এটা কি সাংঘর্ষিক নয় দিল্লির ভূমিকা? দেখো, এখানে সরাসরি দিল্লির ভূমিকা, এটা তো প্রশ্ন এসেই যায় দিল্লির ভূমিকা নিয়ে। সরকার সরাসরি এর মধ্যে যুক্ত না থাকলেও সরকার জড়িয়ে যায়। পরমাশিস, সরাসরি বিষয় নয়, দিল্লি পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, সরকারের। আমি সেই প্রসঙ্গে আসছি যে এটা তো হঠাৎ করে হয়নি, হঠাৎ করে ভার্চুয়াল মিডিয়ায় বা এটা তো একটা মেসেজ রাখা ছিল, অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, ফরেন করসপন্ডেন্টদেরকে নিয়ে এটা বসা হবে ভেন্যুতে। আমি যদি দেখতাম সেখানে শুধুমাত্র ফরেন করসপন্ডেন্ট একটা হল ঘরে বসে এটা শুনছে, আর কেউ নেই, তাহলে একটা কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ পন্থী যারা এখানে রয়েছেন এখন এই মুহূর্তে দেশ থেকে বাইরে, এটা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। বাংলা অভিধানে একটা কথা আছে যে রে করে ওঠা। আজকে আমাদের দেশে, যেটা তুমি বলছিলে, যে আমাদের দেশের মধ্যে থেকে কোনো বিচ্ছিন্নতাবাদী নেতা, ধরে নিচ্ছি মাওবাদীরা, বাংলাদেশে গিয়ে বাংলাদেশের মাটিতে বসে আমাদের দেশ সম্পর্কে, দেশ ব্যাপারে কোনো একটা এই জাতীয় মন্তব্য, নির্বাচনটা সম্পন্ন হোক, আগেও ভারত সরকার জানিয়ে দিয়েছিল যে সরকারই আসুক, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভারত বাংলাদেশের সম্পর্ক আগামী দিন এগিয়ে যাবে। হ্যাঁ, টানাপোড়েন আসছে, মুস্তাফিজুর বাদ হলো, আইসিসি, কিন্তু এগুলো শোনো, এগুলো একটা ব্যতিক্রমী ঘটনা। ব্যতিক্রমী ঘটনা নয়। যেভাবে এই ধরনের ঘটনা, এই ধরনের কোনো বিতর্কিত ইস্যু থাকে, তাহলে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার জায়গায় আরো আস্তে আস্তে অস্বাভাবিক হবে এবং তলানিতে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ পরমাশিস। তুমি দীর্ঘ সময় জুড়ে প্রথম কলকাতার দর্শকদের সামনে একেবারে কাট টু কাট তুমি তোমার আলোচনা এবং সমালোচনা এবং বিশ্লেষণ করলে, তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করব, ভারত বাংলাদেশের সম্পর্কে বহু সংকট পেরিয়েছে, কিন্তু সেই সম্পর্ক সবসময় টিকে থেকেছে ভারসাম্য, সংবেদনশীলতা এবং পারস্পরিক সম্মানের ওপর। ঢাকা আজ স্পষ্ট করে ইঙ্গিত দিচ্ছে ভারতের মাটিতে কি বলা হচ্ছে এবং কিভাবে বলা হচ্ছে তা শুধু আর মত প্রকাশের স্বাধীনতা বলে এড়িয়ে যাওয়ার জায়গায় নেই। এখন প্রশ্ন একটাই, দিল্লি কি নীরব কিন্তু কঠোর বার্তাকে গুরুত্ব দেবে, নাকি রাজনীতি থেকে ক্রিকেট সব ক্ষেত্রেই এই দূরত্ব আরো বাড়াবে? আর এই প্রশ্নগুলোর উত্তরই ঠিক করবে ঢাকা দিল্লির সম্পর্কের পরবর্তী অধ্যায়। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। আমাদের এই ভিডিওর কোন মন্তব্যের সঙ্গে বা পুরো ভিডিওর মন্তব্যগুলোর সঙ্গে আপনি ভিন্ন মত হতে পারেন বা হতে পারেন সহমত। আপনার মূল্যবান মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন। আর এই ভিডিওটি সত্যিই ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন নিজেদের মাঝে। আর আজ এই চ্যানেলে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন।
প্রতিদিনকার মতো আমাদের এই ভিডিও আমরা প্রথমে ইউটিউব এবং পরে ফেসবুকে আপলোড করি। দেখার আমন্ত্রণ রইল। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।